হ্যালো, হ্যালো। আচ্ছা, আমার সাউন্ড এখন শোনা যাচ্ছে? একটু সবাই বলো তো। হ্যালো। এখন শোনা যাচ্ছে? একটু কমেন্টে জানাও, যারা প্রেজেন্ট আছো কমেন্টে জানাও। আচ্ছা, আমার সাউন্ড শোনা যাচ্ছে? একটু কমেন্টে জানাও তো। হ্যালো, আমার সাউন্ড শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমাদের গেস্ট অলরেডি এসে গিয়েছে, আমাদের মাঝখানে এখন উপস্থিত আছে আসিফ রহমান নিহাল। তো আজকে বেসিক্যালি এই গাইডলাইনের উদ্দেশ্য হচ্ছে তোমাদের ফার্স্ট প্রফ সম্পর্কে একটু কিছু কথাবার্তা বলা, ঠিক আছে? মানে প্রথম কথা হচ্ছে যে এই প্রফ পরীক্ষাটাই মেডিকেল শিক্ষার্থীদের জন্য, মানে সবার, যেমন আমাদেরও কিন্তু সেকেন্ড প্রফ আছে নভেম্বর মাসে। তো এই প্রফ পরীক্ষাটা কিন্তু সবার জন্য একটা অনেক বড় আতঙ্ক। কিন্তু এই প্রফের যেই বিষয়গুলো, যে বিশেষ করে যারা প্রথমবার প্রফ দিচ্ছে এখন, তাদের তো আরো বেশি আতঙ্ক যে প্রফ পরীক্ষায় কি হবে না হবে, ঠিক আছে? এই বিষয়গুলো আর কি। তাহলে আচ্ছা, নিহাল আবার চলে গেল, কিছু হয়তো সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি একটু কথা বলি। অনেকে অলরেডি চলে এসেছো, ঠিক আছে, তোমরা যারা এসেছো অনেক ধন্যবাদ। আর তোমরা তোমাদের যারা আরো বন্ধু বান্ধব যারা আছে, আরো দেখতে ইচ্ছা হয়, তাদেরকেও তোমরা লাইভটা ইয়ে করে দাও, লাইভের লিঙ্কটা পাঠাই দাও, ঠিক আছে? আচ্ছা, যেটার সম্পর্কে আমি বলতেছি, দেখো, প্রফ পরীক্ষা তো প্রথমত মেডিকেলের ক্ষেত্রে তো হচ্ছে গিয়ে প্রফ পরীক্ষা অনেক টাফ একটা পরীক্ষা। টাফ বলতে আসলে এখানকার পরীক্ষাটা কিন্তু শোনা যাচ্ছে, একটু সবাই বলো তো। আহ, পরীক্ষাটা আসলে খুব বেশি টাফ না, বাট টাফ হচ্ছে যে পরীক্ষার প্রিপারেশনটা, সত্যি কথা বলতে গেলে পরীক্ষার প্রিপারেশনটা বেশি টাফ। তোমরা মানে যেমন বিশেষ করে ফার্স্ট প্রফের ক্ষেত্রে, ফার্স্ট প্রফে তো আসলে সিলেবাসটা অনেক বেশি বড়, সত্যি কথা যেটা, অনেক বেশি বড়। আমরা তো সেকেন্ড প্রফ দেবো, বাট সেকেন্ড প্রফে দুইটা
বিশেষ করে সরকারি মেডিকেল, মানে আমার ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলাম আর কি, যে আমার ব্যাকগ্রাউন্ড আসলে খুব বেশি বাজে, এটার জন্য আমি অনেক বেশি দুঃখিত। কারণ আমি হলে আছি এখন, আর সরকারি মেডিকেল কলেজে হল কিরকম হয় সেটা তো তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে? সেটা সম্পর্কে আমি না বললাম। আচ্ছা, আমাদের মাঝে এই যে নিহাল আবার জয়েন করছে। আচ্ছা, তো নিহাল নিহাল আবার জয়েন করছে। নিহাল তো ইয়ে কর, হ্যাঁ, যে হ্যাঁ হ্যাঁ এমনি রাখ। স্ক্রিনটা কিভাবে রাখবো? না এমনি না, ওই যে ল্যান্ডস্কেপে রাখ। না উল্টা গেছিস, আগে যেমন ছিল প্রথমে এমনি রাখ। না আবার আবার উল্টা, আরেকবার এভাবে? উল্টা, হ্যাঁ হ্যাঁ, যেভাবে এভাবে রাখ। হ্যাঁ এভাবে রাখ। কি আমি কি এখন সোজা হয়েছি? হ্যাঁ না, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তোর কি স্ক্রিন রোটেশন আছে? না, দাঁড়া দেখি। আমার এখানে উল্টা না দেখাচ্ছে। না, আমার আমার এখানে সোজা আসছে, ঠিক আছে। আচ্ছা, আমি আমি আবার আমাকে উল্টা। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? সাউন্ড ক্লিয়ার? হ্যালো? সোজা আসছে, ঠিক আছে। আমি আমি আবার সমস্যা নাই। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার? হ্যালো? আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে আমার? এটার আচ্ছা নিহাল, তোর কি ফোনে স্ক্রিন রোটেশন দেওয়া আছে? হ্যাঁ, আমার স্ক্রিন রোটেশন অন করা। অন করা না? না, আচ্ছা, সমস্যা নেই। আমি কি মানে স্ট্রেট এখন, নাকি আমি ইয়ে দেখা যাচ্ছে 90 ডিগ্রিতে রোটেট দেখা যাচ্ছে? দাঁড়া এক মিনিট, ইয়া কর তো নিহাল, তুই স্ক্রিনটা ইয়া কর, মানে সোজা কর একটু, বুঝলি তো? আমি কি মানে স্ট্রেট এখন, নাকি আমি ইয়ে দেখা যাচ্ছে? এখন কি ঠিক আসতেছে? একটু দাঁড়া। না, এটা আরো বাজে আসতেছে না, আগের মতোই রাখ রাখ। রাখ। এখানে এভাবে রাখ। না, এটা আরো বাজে আসতেছে না, আগের এখন মতোই কি রাখ। স্ট্রেট? এভাবে রাখ। স্ট্রেট? কি রে, স্ক্রিনটা এমন হয়ে গেল কেন? কি রে, স্ক্রিনটা এমন হয়ে গেল কেন? এখন কি আসতেছে? না, আচ্ছা, তোর আচ্ছা, স্ক্রিন কিন্তু ঠিক আছে। তোর স্ক্রিন একদম স্ট্রেট। না ঠিক আছে, আমারটা তো ঠিক আছে। আমারটা ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা ভিডিও দেখতেছো একটু জানাও তো যে আমাদের ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, নাকি উল্টা পাল্টা হচ্ছে কিছু। কমেন্ট গুলো পাই। ওদের আমাদের comment- আচ্ছা দেখা যাচ্ছে ঠিক মতো, কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা এমন আসবে কেন? হ্যালো। আচ্ছা, ভয়েস ক্লিয়ার বুঝলাম। আমাদের মানে স্ক্রিনটা কিরকম, আমাদেরকে মুখ পুরোটা আসতেছে নাকি অর্ধেক আসতেছে? আচ্ছা জামান, হ্যাঁ, আমরা স্টার্ট করে দিই নাকি? অনেকক্ষণ হয়ে গেল তো না এখন। স্টার্ট তো করবোই, কিন্তু ওই যে না, 9টা। দেখতেছি যে এদের না, আমাদের পুরো আমার আমার ওখানে তো পুরো মুখটা আসতেছে না, কেন জানি কেমন জানি আসতেছে। আচ্ছা, আচ্ছা আর দেখি। আমারটা কেমন আসতেছে? আমারটা কি ঠিক আসতেছে? না ঠিক আছে, না ঠিক আছে। আচ্ছা, স্টার্ট তো করবোই, কিন্তু ওই যে না। ওকে, তাহলে আমরা শুরু করে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, শুরু করে দিব। আচ্ছা, তাহলে রাফসান স্টার্ট কর। এখানে তো শুধু আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের কথা যেহেতু শোনা যাচ্ছে সব ঠিক আছে, আমরা শুরু করে দিই। মিনিট। না তোমার এখানে একটু ঝামেলা হয়েছে, দেখো তো। ঠিক আসছে না ভুল আসছে, এই মিনিট।
Bro. আচ্ছা, এই কিছু টেকনিক্যাল ডিফিকাল্টি হচ্ছে, এটার কারণে খুবই দুঃখিত। আমি আবার আচ্ছা, আই হোপ এখন এখন ঠিকঠাক দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা শুরু করে দিই। আমাদের already আসলে 9টা 9:30 আমরা বলছিলাম শুরু করব, বাট এই টেকনিক্যাল বিষয়গুলোর জন্য একটু দেরি হয়ে গিয়েছে। এখানে কেমন মুখটা একটু কাটা আসতেছে। আচ্ছা, তো আমরা শুরু করে দিই। দেখো, তোমরা যারা এখানে আসো তারা তো নিশ্চয়ই ম্যাক্সিমামে হয়তো বা ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দিবা, এই বছর দিবা বা পরের বছর দিবা, এমন হয়তো বা আছো। তো তোমার আজকে আমাদের লাইভের বেসিক্যালি উদ্দেশ্যটা হচ্ছে যে তোমাদের আসলে অনেক বিভিন্ন রকমের প্রশ্ন আছে, ঠিক আছে? মানে এটা অনেক রকমের প্রশ্নই হতে পারে, এটা পরীক্ষার বিভিন্ন কিছু সম্পর্কে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো বেসিক্যালি আমাদের উত্তর করার জন্য আজকের লাইভটা। তোমরা যারা এখানে লাইভটা দেখছো তাদের তোমরা আমাদেরকে প্রশ্নগুলো করতে পারো, ঠিক আছে? এখন আমি যদি পারি উত্তর দিব, নাহলে আমাদের সাথে তো আমার ম্যাক্সিমাম কোশ্চেন আসলে নিহালই উত্তর দিবে, কারণ এজ আই সেড যে নিহাল, তুমি তো জানোই যে সে অ্যাটলিস্ট আমার চেয়ে অনেক বেশি ভালো স্টুডেন্ট, ঠিক আছে? তো একদমই সত্য না। তাদের এই আচ্ছা এই রাফসান, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে আচ্ছা, শোনা তাহলে যাচ্ছে। আমি স্টার্ট করি। হ্যাঁ, তোমাদেরকে প্রথমেই হচ্ছে আমি সরি বলে নিচ্ছি যে আমাদের টেকনিক্যাল কাজগুলোর কারণে, মানে একটু ডিফিকাল্টিস এর কারণে লাইভটা একটু দেরিতে স্টার্ট হলো। হ্যাঁ, তো এখন লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট। তো আমাদের তো ঢাকা মেডিকেল কলেজের কথা যদি বলি, আমাদের থার্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ারে তোমরা যারা আছো, আমাদের হচ্ছে 22 তারিখের মধ্যে টার্ম শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে এই প্রফের যে প্রি প্রফ লিভ 1 মাসে সেটা শুরু হলো। তো তোমরা অনেকেই আমাকে বিভিন্ন বিষয়ে কোয়েশ্চেন করেছো, এন্ড আমি যে বিষয়টা খেয়াল করলাম যে তোমাদের এক একজনের কোয়েশ্চেন এক এক রকম এবং প্রিটি মাচ ডাইভার্সিফাইড পেকিউলার কোয়েশ্চেনস। তো আমার কাছে মনে হলো যে ও একজন আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, তাকে আমি ইন্ডিভিজুয়ালি সেটার আনসার দিলাম। এর চেয়ে ভালো হয় না যে যদি সবাই যদি সেই আনসার গুলো শুনতে পারতো, তাহলে হয়তো সবাই হেল্পফুল হতো, মানে সবার জন্য বিষয়টা হেল্পফুল হতো। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে হয়তো বা কোশ্চেন করতেও চায় না, বা হয়তো একটু লাজুক টাইপের। হ্যাঁ, বাট যদি আমরা এরকম একটা লাইভ করি তাহলে সেটা সবাই শুনতে পাবে। আর শুধু ইয়ে না, আমার যে ঢাকা মেডিকেল কলেজে আমার যে জুনিয়র আছে ওরা না, তোমার সলিমুল্লাহ, তারপর হচ্ছে সোহরাওয়ার্দী, ইভেন আমার মানে এলাকার ময়মনসিংহ মেডিকেল কলেজের স্টুডেন্ট ওরা হচ্ছে অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন গুলো করছে। আচ্ছা, তাহলে আমরা এখন একটু ধীরে ধীরে বলা শুরু করি। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট প্রফে হচ্ছে 3টা সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, যেটা কিনা আমাদের 2টা পার্টে পরীক্ষা হবে। একটা পার্টে হচ্ছে আমরা রিটেন এক্সাম দিব, যেটা কিনা 23 তারিখ থেকে শুরু হবে। আরেকটা হচ্ছে ভাইবা এবং প্র্যাকটিক্যাল, তাই তো? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই যে প্রফের আগে এখন আমার আপাতত যে 25 বা 30 দিন টাইম আছে, সেটাকে আমি কিভাবে ইউটিলাইজ করব? হ্যাঁ, এই কোশ্চেনটা হচ্ছে একদম সবাই জিজ্ঞেস করছে, এবং তারা অনেকেই বলছে যে ভাইয়া, আমি কি এখন রিটেনের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কি শুধুমাত্র ডিউ এর কোশ্চেনই দেখবো, নাকি হচ্ছে আমার অন্যগুলো দেখতে হবে? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে যেভাবে পড়া আমি মনে করবো যে বেশি এফেক্টিভ হবে, তা হচ্ছে যে তুমি প্রথমতই প্রিভিয়াস ইয়ারের যে ঢাকা ইউনিভার্সিটির যেসব কোশ্চেন গুলো আছে সেগুলো ভালো মতন প্র্যাকটিস করো অন দ্য ফার্স্ট প্লেস। কারণ আমরা যদি আগের বছরের কোশ্চেন গুলো যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় যে তোমার আপ টু 80% প্রশ্ন একদম হুবহু পাস্ট ইয়ারের কোশ্চেন থেকেই তারা দিয়ে দেয়। হ্যাঁ, আর বাকি ধরে নাও যে তোমার গ্রুপে গ্রুপ বি মিলিয়ে একটা দুটা কোশ্চেন তুমি একটু অন্যরকম এক্সেপশনাল পেতেই পারো, বাট মোস্ট অফ দ্য কোশ্চেন্স তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই বারবার রিকার হয়। ওকে, তো সেজন্য তুমি প্রথমেই তোমার দায়িত্ব হচ্ছে যে ডিউ এর কোশ্চেন গুলো বেশ ভালো মতন পাস্ট ইয়ারের কোশ্চেন গুলো তুমি সলভ করে নাও। আচ্ছা, আবার তুমি
কোশ্চেন যখন কিনা সলভ করতে যাবা তখন কিছু কিছু বিষয় খেয়াল করবা, যে ধরো যে একটা কোশ্চেন কখনোই ঢাকা মানে ডিউ এর আন্ডারে কখনোই আসে নাই প্রফে, হ্যাঁ, কিন্তু হয়তোবা সিএমসি তে আসছে, মানে চিটাগাং মেডিকেল ইউনিভার্সিটি যেটা সেখানে আসছে, হ্যাঁ, বা অন্য রাজশাহীতে আসছে, কিন্তু কখনোই ডিউ এ আসে নাই, কিন্তু সেটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তুমি আইটেম দেওয়ার সময়, ইভেন টাইম দেওয়ার সময় বা কার্ড দেওয়ার সময় সেই কোশ্চেন ফেস করেছো, তাহলে অবশ্যই সেটা হচ্ছে তুমি নিজ দায়িত্ব অবশ্যই সেটা একটু রিভিশন দিয়ে নিবা। ওকে, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা আমাদের কলেজে যেসব ইন্টারনাল এক্সাম গুলো দিয়েছি, হ্যাঁ, সেই ইন্টারনাল এক্সামের কোশ্চেন গুলো বা ইন্টারনাল এক্সামের যে কোশ্চেন ব্যাংক গুলো আছে সেগুলো অবশ্যই যদি একটু প্র্যাকটিস করতে পারো তাহলে ভালো। তো তুমি শুরুতে যেটা করতে পারো তা হচ্ছে যে তুমি তোমার হাতে কোশ্চেন ব্যাংক টুকু নিবা, সেটা হতে পারে ডিউ এর কোশ্চেন ব্যাংক, হতে পারে তোমার কলেজের যে ইন্টারনাল কোশ্চেন ব্যাংক আছে সেটা। দেন হচ্ছে তুমি সেখান থেকে দেখবা যে পাস্ট ইয়ারে কি কি কোশ্চেন আসছে, টপিক ওয়াইজ তো সেখানে সর্ট করা আছে, হ্যাঁ, তুমি দেখবা যে পাস্ট ইয়ারে কি কি কোশ্চেন গুলো এসেছে। দেন তুমি যেটা করতে পারো তা হচ্ছে ওই পাস্ট ইয়ারের কোশ্চেন গুলো তুমি তোমার যেখান থেকে আনসার করবা, যেমন ইটস অ্যান ওপেন সিক্রেট যে আমরা সবাই রিটেনের প্রিপারেশন নেওয়ার জন্য গাইড বই পড়ি, হ্যাঁ, তো আমরা, এবং কারণ কি গাইড বই খুব সুন্দর মতন আনসার গুলো সাজানো আছে, তো আমি কোশ্চেন ব্যাংক থেকে সেই কোশ্চেন গুলো দেখে দেখে আমি গাইডে দাগিয়ে রাখবো যে হ্যাঁ এই কোশ্চেন গুলো আমার রিটার্নে আগের বছরগুলোতে এসেছে। তারপর হচ্ছে আমি গাইড থেকে সিকোয়েন্সিয়ালি পড়াগুলো মানে রিটার্নের প্রিপারেশন নেওয়া শুরু করব। সো এটা হতে পারে একটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি। আবার ওই তো যেটা বললাম যে আমি তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, তা হচ্ছে আমাদের আগের ব্যাচে দ্যাট ইজ টু সে K79 এ ওনারা যখন প্রফ দিলেন, ফার্স্ট প্রফ দিলেন, তো ওনাদের ফার্স্ট প্রফে তোমার ফিজিওলজি যে পোর্শন ছিল, হ্যাঁ, ফিজিওলজি সেকেন্ড পেপারে যে নিউরোফিজিওলজি অংশটুকু, তো ওনার ভাইয়েরা আমাদেরকে যেটা বললেন যে ওনাদের নিউরোফিজিওলজি প্রফের কোশ্চেন একদম ওনাদের ইন্টারনাল মানে থার্ড টার্মের যে কোশ্চেন আছে সেটা হুবহু ওনাদের প্রফে ছিল, হ্যাঁ, এন্ডোক্রাইন ফিজিওলজি, রিপ্রোডাক্টিভ ফিজিওলজি এবং নিউরোফিজিওলজির যে কোশ্চেন ছিল হুবহু প্রফেও সেই কোশ্চেনটাই মানে কপি পেস্ট করে দিয়ে দিয়েছে। সুতরাং ইন্টারনাল এক্সামের যে কোশ্চেন গুলো আছে রিটেনের জন্য সেগুলো প্র্যাকটিস করা আমি বলবো খুবই খুবই এফেক্টিভ, হ্যাঁ। তো এক্ষেত্রে তোমরা যারা ঢাকা মেডিকেল কলেজে আসো তোমাদের তো অলরেডি সেই কোশ্চেনগুলো ইন্টারনাল কোশ্চেনগুলো তোমাদের কাছে আছেই, হ্যাঁ। আর তোমরা যারা অন্যান্য মেডিকেলের ঢাকা ইউনিভার্সিটি এন্ড অন্যান্য মেডিকেলের যারা আছো, সলিমুল্লাহ বা সোহরাওয়ার্দী ময়মনসিংহ মেডিকেলের, মুগদা মেডিকেলের যারা আছো, তারা হচ্ছে সেই কোশ্চেনগুলো সংগ্রহ করে নিতে পারো, হ্যাঁ। এখন তো এই রিসোর্সগুলো সব টেলিগ্রামে। আচ্ছা, তো রিটার্নের জন্য এই হচ্ছে প্রিপারেশন। আরেকটা ব্যাপার হচ্ছে যে 1 মাস টাইম আছে, তাই না? অনেকেই এভাবে হিসাব করতেছে যে আমাদের তো 3টা কার্ডে তিনটা সাবজেক্টে 6টা করে কার্ড, টোটাল হচ্ছে 318টা কার্ড। তারপর যদি আমি অ্যানাটমিতে দেখি যে ধরে নিই যে হিস্টোলজির হচ্ছে 3টা কার্ড, আর এমব্রিওলজির 2টা কার্ড, আর হচ্ছে জেনারেল অ্যানাটমির 1টা কার্ড, হ্যাঁ, টোটাল হচ্ছে আরো 6টা কার্ড, তাহলে টোটাল হচ্ছে 24টা কার্ড। তো আমি যদি 24টা কার্ডের প্রত্যেকটা কার্ডের পিছনে যদি একদিন করে অ্যালট করি, তাহলে দেখা যাবে যে আমার 24 দিন এখানে চলে যাচ্ছে। তার মানে তো আমার হাতে তো খুব একটা সময় নাই, হ্যাঁ, এটা তো খুব অল্প একটা সময়, এরকম মনে হতে পারে। বাট আমি বলবো যে আসলে বাস্তবতা হচ্ছে কি, যে আমি যেটা পার্সোনালি বিলিভ করি তা হচ্ছে যে একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য 1 মাস অনেক বড় একটা সময়। আর আমি তো শুধুমাত্র ব্যাপারটাকে 1 মাস যে 1 মাস লেংথ এইভাবে তো কনসিডার করবো না, কারণ আমার প্রফ ইটসেলফ 1.5 মাস ধরে এক্সটেন্ড হয়, হ্যাঁ। তো আমি বলবো যে এটা একটা 2.5 মাসের জার্নি। তো ওই 2.5 মাস যদি তুমি চিন্তা করো, 2.5 মাস কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য প্রিটি মাচ বড় একটা মানে প্রিটি মাচ লম্বা একটা টাইম। ওকে, তো সেক্ষেত্রে আমাদের শুরুর দিকে যেটা হয়, আমরা যখন এভাবে হিসাব করি যে আমার 24 দিনে 24টা প্রত্যেক দিনে একটা করে কাট পড়তে হবে, তখন মনে হয় যে সময় খুব কম। কিন্তু আসলে দেখা যায় শুরুর দিকের 1 সপ্তাহ 1.5 সপ্তাহ প্রথম 10-12 দিন তেমন একটা পড়া হয় না, হ্যাঁ। ইভেন পড়তে গেলেও আমরা করি কি, ভাবি যে একদম একদিন একটা কাট পড়বো, একদম ফার্স্ট টু লাস্ট টপ টু বটম সবকিছু ডিটেইলে পড়তে যাব। এখন সবকিছু ডিটেইলে পড়তে গেলে যেটা হয় তা হচ্ছে আসলে প্রফের জন্য প্রথম কথা হচ্ছে যে অত ডিপের অত ডিটেইল কোনো কিছু লাগে না, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ঢালাও ভাবে মানে থ্রুলি কোনো কিছু পড়তে গেলে দেখা যায় যে পড়া সহজে আগাতেও যাচ্ছে না। আর যখন যেহেতু কিনা শুরুর দিকে প্রেশারটা একটু কম কাজ করে আমাদের মধ্যে, আবার আমরা এইমাত্র থার্ড টার্ম দিয়ে আসছি, তো একটু মানে মাইন্ডটা একটু রিল্যাক্স থাকে, তো আমরা মানে মাইন্ডের মধ্যে এরকম টেন্ডেন্সি কাজ করে যে আমরা একটু ধীরে সুস্থে ভালো মতন পড়তে যাই, তো দেখা যায় যে ওভাবে পড়তে গিয়ে পড়া হচ্ছে আগাচ্ছে না। তো আমি যেটা রেকমেন্ড করব যে থ্রুলি ঢালাও ভাবে টপ টু বটম সব না পড়ে বরং তুমি টার্গেটেড ওয়েতে পড়ো, যে আমার এই রিটেন কোশ্চেন গুলো আমার আগের বছরে আসছে, আমি এগুলো হচ্ছে আমার বইয়ে সুন্দর করে দাগায় নিব। আমার
সাবকনশিয়াস যেটা বলতেছে যে এই কোশ্চেনটা কখনো আসে না বাট সেটা ইম্পর্টেন্ট, সেটাও দাগিয়ে নিব। দেন আমি একদম টার্গেটেড ওয়েতে সেই কোশ্চেনগুলো ধরে ধরে সলভ করে আগাবো। হ্যাঁ, যেখানে ফিগার প্র্যাকটিস করা লাগে, আমাদের ফার্স্ট ফেজে তো অনেক ফিগার প্র্যাকটিস করা লাগে, যেখানে কিনা সেকেন্ড ফেজে বলতে গেলে কোনো ফিগার নাই। তো অ্যানাটমির ফিগারগুলো, ফিজিওলজির ফিগারগুলো, আর বায়োকেমিস্ট্রিতে এক দুইটা ফিগার আছে, সেই ফিগারগুলো আমরা প্র্যাকটিস করব এবং এভাবে টার্গেটেড ওয়েতে আগাবো। ঠিক আছে? সো এভাবে যদি পড়তে থাকো আমি মনে করব যে তোমাদের রিটেনের প্রিপারেশন বেশ ভালোই হয়ে যাবে। আর অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, তো রিটেনের প্রিপারেশন বলতে গেলে তিনটার সেম, যেখানে কিনা অ্যানাটমিতে ফিগারগুলোতে একটু বেশি ফোকাস করা লাগে, তো ওইদিকে হচ্ছে খেয়াল রেখো। আর ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে তো দুটার ফিজিওলজি বায়োকেমিস্ট্রির প্রিপারেশন বলতে গেলে প্রায় সেমই। হ্যাঁ, তো রিটার্নের জন্য তোমরা পাস্ট ইয়ারের কোশ্চেনগুলো এবং নিজের মেডিকেলের যে ইন্টারনাল যেসব কোশ্চেন আছে সেগুলো প্র্যাকটিস করবো। আমি মনে করি যে দ্যাটস ক্যান বি মোর দেন ইনাফ। আর আরেকটা ব্যাপার লাস্টে যেটা বলে আমি রাসেলের কাছে হ্যান্ড ওভার করবো, তা হচ্ছে যে তোমার আমাদের এক মাস সময়ের মধ্যে হয় কি যে ওই যে লিখার যে প্র্যাকটিসটা না, এই মানে লিখার যে প্র্যাকটিসটা সেটা অনেকটাই হয়ে যায়, মানে আমাদের দ্রুত যে লিখতে হবে এই জায়গায় একটু ল্যাকিংস তৈরি হয়, হ্যাঁ, গ্যাপ তৈরি হয়। তো তোমরা চেষ্টা করবা যে যখন কিনা ধরে নাও যার এক সপ্তাহ টাইম আছে বা 4-5 দিন টাইম আছে, একটু বাসায় বা হলে একটু নিজে নিজে একটু লেখার চেষ্টা করবে। হ্যাঁ, হয়তোবা তুমি আমাদের তো গ্রুপ বি আছে, তুমি হয়তোবা অ্যানাটমির একটা গ্রুপে একটু নিজে লিখে ওই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে দেখবা যে লিখে তুমি শেষ করতে পারবি না। হ্যাঁ, টাইমের ডিস্ট্রিবিউশন টুকু, আমি 10 মার্কের কোশ্চেনের জন্য কতটুকু টাইম দিব, 5 মার্কের কোশ্চেনের জন্য কতটুকু টাইম দিব, ক্লিনিক্যাল কোশ্চেনে হয়তোবা এত কিছু লেখা লাগে না, জাস্ট টু দি পয়েন্ট লিখলে হয়ে যায়। হ্যাঁ, সো এই সকল বিষয়গুলা তুমি একটু চেষ্টা করবে যে রিটার্নটা একটু লিখে লিখে প্র্যাকটিস করতে, হ্যাঁ, পরীক্ষার আগের সময়টুকুতে। তো এটা যদি করো আমি মনে করি যে রিটেনের জন্য বেশ সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে। সো আমি আমার মতন করে বললাম, এখন হচ্ছে তোমাদের সবার প্রিয় রাফসান ভাই সে হচ্ছে তোমাদেরকে সাজেশন দিবে যে কিভাবে তোমরা রিটেনে ভালো করবে, ভালো একটা প্রিপারেশন নিবে। হ্যাঁ রাফসান। অনেক অনেক ধন্যবাদ নিহাল, অনেক সুন্দর করে তুই বুঝাইছিস যে এখন আসলে স্টুডেন্টদের কি করা উচিত। তুই যেগুলো বললি আর কি, যে আসলে এই জিনিসগুলোই এখন স্টুডেন্টদের বেশি ফোকাস করা উচিত, যেটা আমি মনে করি। কারণ প্রফের আগে কিন্তু এখন প্রথমে যেহেতু রিটেন হবে, এবং ফার্স্ট প্রফে কিন্তু রিটেন অনেকগুলো আছে, অর্থাৎ 6টা রিটেন দিতে হবে তাদেরকে, প্রতিটা সাবজেক্টের আবার 2টা করে রিটেন, তো অনেক কিছুই কিন্তু তাদেরকে পড়তে হবে। তো এখন রিটেনের বিষয়টা হচ্ছে কি, এখন আসলে এই যে প্রি প্রফ যে লিফটটা, এই লিফটটাতে আসলে তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে রিটেনের প্রিপারেশনটা, নিহাল ভাই যেরকম বললো যে রিটেনের প্রিপারেশনটাই ভালো করে নেওয়া উচিত, এবং তোমাদের রেসপেক্টিভ যে মেডিকেল কলেজ মানে রেসপেক্টিভ যে ভার্সিটি আছে সেই ভার্সিটির কোশ্চেন ব্যাংকগুলো যদি তোমরা সলভ করো, তাহলে মোটামুটি সব কমন পেয়ে যাবে আমি আশা করি। মানে এর বাইরে আহামরি কোনো কোশ্চেন রিটেনে নর্মালি আসে না, ঠিক আছে? আর আর এর পরে যে বিষয়গুলো আছে, যেমন অসপি বা হচ্ছে ভাইভা, প্র্যাকটিক্যাল, এই বিষয়গুলো তোমরা রিটেনের পরে প্রিপারেশন নিলেও হবে। কারণ এখন আসলে তোমরা যদি সেগুলো প্রিপারেশন নিতে যাও, প্রথমত এই জিনিসটা এতদিন তোমাদের মনে থাকবেও না, কারণ রিটেন মাঝখানে তোমরা রিটেন দিবা, তো রিটেনের পরেগুলো নিয়ে আলটিমেটলি তোমাদের বেশি ব্যস্ত থাকতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে, আর তোমরা কিন্তু অসপি বলো বা ভাইভা, প্র্যাকটিক্যাল, এগুলোর আগে কিন্তু তোমরা যথেষ্ট গ্যাপ পাবা, ঠিক আছে? প্রতিটা ভাইবার আগে অলমোস্ট অ্যাটলিস্ট 4-5 দিন তো ফার্স্ট প্রফে তো এরকম গ্যাপ পাওয়াই যায়, আরো বেশিও পেতে পারো। তো আই হোপ এই ওইটুকু সময় কিন্তু তোমাদের ভাইভা বা প্র্যাকটিক্যাল সেগুলোর প্রিপারেশন নেওয়ার জন্য এনাফ। আর ভাইভা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে হচ্ছে কি, তোমাদের এখন তো আবার কার্ডের সিস্টেম আছে নতুন কারিকুলামে, তো এই কার্ড গুলো তোমরা যদি আমাদের বছরের কার্ড গুলো দেখো, বা তোমাদের কার্ড গুলো যদি পেয়ে যাও কোনোভাবে, সেটা আরো ভালো। তাহলে ওই সেভাবে তোমরা হচ্ছে প্রিপারেশন নিতে পারবা। আমাদের কার্ড গুলো অবশ্যই দেখবা, তাহলে সেটা হচ্ছে ভাইবার সময়, সেটা এখন তোমাদের এখন না করলেও হবে। বাট এখন আপাতত এই যে এখন 1 মাস, আসলে 1 মাসের কয়েকদিন কম সময় আছে, এই সময়টা তোমরা রিটেনের জন্যই ভালো মতো প্রিপারেশন নাও, ঠিক আছে? আচ্ছা, কিছু কোশ্চেন আসছে আমাদের কাছে। ফিজিও এর জন্য এখন তো গাইড অন রিভিশন দা টাইম পাওয়া টাফ, জাস্ট গাইড পড়লে কি পাস করা কঠিন? না না, এটা তুমি যেটা বললা যে ভাই গাইড পড়েই তোমাকে পাস করতে হবে, ঠিক আছে? ফিজিওতে মানে পাস করার, তুমি গাইড অন জ্ঞানং তুমি যাই পড়ো না কেন, ঠিক আছে, তুমি যত বেশি জ্ঞানী হও না কেন, সত্যি কথা কি মানে রিটেন এবং এমনকি ভাইভাতেও, ঠিক আছে, ভাইভাতেও কিন্তু তুমি যে একদম বেসিক যেগুলো কোশ্চেন, মানে যেগুলো তোমাকে পাস করার জন্য যেগুলো কোশ্চেন পারতেই হবে, ঠিক আছে, সেগুলো ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তুমি এই শুধু মানে পাস করার জন্য তো অবশ্যই পড়তে হবে, মানে পাস করার যা যা কোশ্চেন আসে রিটেনের জন্য তো অবশ্যই। আর ভাইবার জন্য, ভাইবা যখন পড়বো তখনও কিন্তু, ঠিক আছে। আর গাইডনের যেগুলো মনে করো যে একদম খুব ডিপ জিনিসপাতি আছে, সেগুলো হয়তোবা তুমি যদি ভাইভাই খুব বেশি ভালো করো, মানে একদম তুমি হয়তোবা অনার্স মার্ক পেয়ে গেছো বা পাওয়ার মতো অবস্থা, এরকম যদি করো, একদম তুমি বেসিক কোশ্চেন গুলো পারলে, বা তোমার যদি আগে থেকে তুমি যদি টিচাররা যদি তোমাকে ভালো স্টুডেন্ট হিসেবে চিনে, এখানে একটা ফ্যাক্টর আছে,
তো এই জিনিসগুলো মিলায় তোমার আসলে মেইন সবচেয়ে বেশি ফোকাস থাকতে হবে হচ্ছে গিয়ে আগে তোমাকে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? শুধু ফিজিওর জন্য না, মানে রিটেনের জন্য আসলে সবগুলো সাবজেক্টেরই গাইড ভালো মতো পড়তে হবে, কারণ গাইডে কিন্তু রিটেন কোশ্চেন গুলো ভালো মতো সর্ট আউট করে দেওয়া আছে যে তুমি কি কোশ্চেন লিখলে কি আনসার লিখবে। গাইডনে কিন্তু সবকিছু মানে গল্পের মতো করে দেওয়া আছে, তুমি কিন্তু ওই জিনিস যদিও বা গাইডনের রেফারেন্স দিয়ে সবকিছু গাইডে দেওয়া, বাট গাইডে যেভাবে সাজানো আছে তুমি কিন্তু গাইডন পড়লে বা অন্য কোনো টেক্সট বই পড়লে ওগুলো কিন্তু আনসার গুলো পাবো না। তাই রিটেনের আগে হ্যাঁ অবশ্যই রিটেন বলে শুধু পাস না, তুমি যদি ফিজিও মানে ফিজিওর ক্ষেত্রে গাইডটা আরো বেশি ইম্পর্টেন্ট আমি বলবো, কারণ তুমি যদি রিটেন মানে গাইডটা ভালো মতো পড়ো তাহলে কিন্তু শুধু রিটেন যে পাস হবে তা না, তোমাদের একদম ভাইভাতেও অনেক ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা একটা কোশ্চেন আসছে, নিহাল তুই একটু আনসার করে এটা যে আসসালামু আলাইকুম ভাই, এমব্রায়োলজি আর হিস্টোলজি কিভাবে পড়বো ভাইবার জন্য, একটু এটা বলতো। আচ্ছা, রাফসান তো মোটামুটি একটা ওভারঅল আইডিয়া দিল তোমাদের রিটেনের ব্যাপারে, তারপর হচ্ছে ভাইবা প্র্যাকটিক্যাল এসবের ব্যাপারে। আর একটা কোয়েশ্চেন যে ওই গাইডনের বিষয়টুকু, হ্যাঁ আচ্ছা আমি হচ্ছে এরকম কোয়েশ্চেন পাইছি। তো ওই তো রাফসান যেটা বললো, হ্যাঁ আসলে তোমার হয় কি যে কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলা কিনা আমরা গাইডে আনসার পাবো। আচ্ছা রাফসানের কোয়েশ্চেনটা আনসার পড়ে দিচ্ছি যে এমব্রিওলজি হিস্টোলজি কিভাবে পড়বো, হ্যাঁ ভাইবার জন্য। আগে গাইডনের বিষয়টা একটু বলি। তা হচ্ছে যে তোমাদের কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো কিনা আনসার আসলে গাইডে নাই, হ্যাঁ যেমন আমাদের সময়, এখন ওটা গাইডে অ্যাড করছে কিনা আমি জানি না, আমাদের সময় হচ্ছে ওই যে মলিকুলার থিওরি অফ মাসল কন্ট্রাকশন, হ্যাঁ ওয়াকেলম থিওরি, স্লাইডিং থিওরি, হ্যাঁ ফেইন এফেক্ট, এসব কিন্তু ছিল না গাইডে। বা তোমার ওই সিবিএস এর ক্ষেত্রে, হ্যাঁ ওই যে যেমন হচ্ছে আমাদের ফানি চ্যানেল আছে, লিকি চ্যানেল আছে হার্টের মধ্যে, এইসব বিষয় কিন্তু গাইডে ছিল না, হ্যাঁ বলতে গেলে ছিলই না, একদম স্কিপ করছে তারা এই বিষয়গুলো। তো এই যে এইরকম ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু খুব বেসিক জিনিস, হ্যাঁ যেমন হচ্ছে তোমার হার্টের মধ্যে কি কি চ্যানেল আছে, হ্যাঁ আয়ন চ্যানেল আছে কি কি, সেগুলোর ফাংশন কি হয়, হ্যাঁ তারপরে প্রি পটেনশিয়াল কি, এসব ব্যাপার স্যাপার। তো এই কিছু টুকটাক বিষয় তুমি হচ্ছে গাইডন থেকে দেখতে পারো সেগুলো, বাট এখন তো আসলে টেক্সট বই পুরাটা পড়া পসিবল না, দ্যাটস দ্য রিয়ালিটি ইন ইট। আর যারা কিনা এর আগে টেক্সট বই পড়ো নাই তাদের জন্য তো বিষয়টা আরেকটু ডিফিকাল্ট হয়ে যাবে, হ্যাঁ তো এটা হচ্ছে সিচুয়েশনের বেসিসে টুকটাক যতটুকু লাগে ততটুকু তুমি দেখতে পারো। আচ্ছা এখন আসা যাক ইয়েতে তোমার হিস্টোলজি এবং এমব্রিওলজির ব্যাপারটুকুতে, হ্যাঁ যে তুমি ভাইবার জন্য কিভাবে প্রিপারেশন নিবা। আচ্ছা এখানে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে আমাদের যে তিনটা সাবজেক্ট আছে, হ্যাঁ তিনটা সাবজেক্টের ভাইবার মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাকচার্ড হচ্ছে অ্যানাটমি। আমরা অ্যানাটমি নিয়ে সবসময় খুব বেশি ভয় থাকার কারণে টিচাররাও তো এটা রিয়েলাইজ করতে পারছেন, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে টিচাররা তো যথেষ্ট আমাদের ধারণ করার চেষ্টা করেন, আমাদের ফিল করার চেষ্টা করেন। সো ওনারাও এটা ফিল করতে পারছেন যে হ্যাঁ আসলে অ্যানাটমিটা অনেক বেশি গ্রস, অনেক বেশি ফাস্ট। তো এই জন্য ওনারা অ্যানাটমিকে যথেষ্ট স্ট্রাকচার্ড করে ফেলছেন, এবং এতটাই স্ট্রাকচার্ড করে ফেলছেন যে এখন দেখা যায় যে অ্যানাটমির ভাইবার প্রিপারেশন ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রির চেয়ে আরো সহজ। ঠিক আছে, তোমার ফিজিওলজি 6টা কার্ডের ভাইবা তুমি একদিনেই দিবা, বায়োকেমিস্ট্রিও তাই। কিন্তু অ্যানাটমিতে তুমি কিন্তু ওই যে 6টা এবং 6টা 12টা কার্ডের ভাইবা, কিন্তু অ্যাকচুয়ালি 12টা বলা ঠিক হবে না, আচ্ছা যাই হোক 6টা গ্রসের তো 6টা, হ্যাঁ কার্ড। তো এই 6টা কার্ডের ভাইবা কিন্তু তুমি 2 দিনে দিবা, ঠিক আছে, বোর্ড 1 এবং বোর্ড 2 তে। আচ্ছা তো এক্ষেত্রে তোমাদের ভাইবা সিস্টেমটা হবে হচ্ছে, তোমরা অলরেডি এগুলো জানো যে তোমাদের একটা কার্ড থাকবে, তোমাদের তো টার্মও হয়তো ওভাবেই হয়েছে, হ্যাঁ তোমাদের একটা কার্ড থাকবে, সেই কার্ডে হচ্ছে 11টা থেকে 13টা কোশ্চেন লেখা থাকবে, ঠিক আছে, এবং টিচাররা হচ্ছে সেই কোশ্চেন গুলো দেখে দেখে তোমাদেরকে জিজ্ঞেস করবে। তো আসলে এক একজন স্টুডেন্টের ভাইবা যে 10 থেকে 15 মিনিট নেওয়া হয়, সেই 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমার ওই কার্ডের মধ্যে যে কোশ্চেন আছে এর বাইরে থেকে আসলে আরো নতুন করে কোনো নভেল কোনো কোশ্চেন করা আসলে মানে প্র্যাকটিক্যালি কোনো কোশ্চেন করা আসলে পসিবল হয় না, হ্যাঁ। তো তোমরা যদি ওই কার্ডগুলো সলভ করো, রিটেন ভাইবার যে সর্টেড কোশ্চেন গুলো আছে, হ্যাঁ ইভেন আমরা হচ্ছে আমাদের প্রফের আগে আমরা যেহেতু সেকেন্ড হাফে পড়েছিলাম, আমরা টাইম পেয়েছিলাম, তো আমরা হচ্ছে সর্ট করে নিয়েছিলাম প্রফের ভাইবার কোশ্চেন গুলো। সো তোমরা যদি সেই ভাইবার সর্টেড কোশ্চেন গুলো প্র্যাকটিস করো, ইটস গোনা বি মোর দেন ইনাফ, হ্যাঁ। এন্ড তোমাদের ওই সর্টেড কোশ্চেন গুলোতে দেখবা যে থোরাক্সের এই আইটেম থেকে এই কোশ্চেন গুলা ওই ভাইবা কার্ডে আছে, হ্যাঁ দেন হচ্ছে তোমার এমব্রিওলজির এখান থেকে এই কোশ্চেন গুলো আছে, এভাবে সব সুন্দর করে একদম টপিক ওয়াইজ সর্ট করা আছে। সুতরাং অ্যানাটমি এবং হিস্টোলজি প্রিপারেশনের ক্ষেত্রে আমি প্রথম কথা বলবো যে তোমরা সেই সর্টেড পিডিএফ টুকু থেকে অ্যানাটমি এবং হিস্টোলজি টপিকটা বের করো, দেন হচ্ছে সেই টপিক ওয়াইজ প্রিপারেশন নাও। এন্ড যারা কিনা ঢাকা মেডিকেলের,
তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ডিপার্টমেন্টাল হেড মোস্তফা কামাল স্যারের স্লাইডটা অবশ্যই চেষ্টা করবা যে সবগুলা স্লাইড একসাথে মার্চ করে টার্ম ওয়াইজে মার্চ করে যে স্লাইডটা দেওয়া আছে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্মের সেই স্লাইডগুলো অবশ্যই পড়বা। এন্ড হচ্ছে তোমার এমব্রিওলজির জন্য যখন রিটেনের প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ সিস্টেমিকের প্রিপারেশন যখন নিচ্ছ, গ্রসের প্রিপারেশন যখন নিচ্ছ, তখন মনে করো যে যখন থোরাক্স পড়তেছো তারা কিন্তু থোরাক্সের প্রত্যেকটা চ্যাপ্টার শেষে শেষে রেলেভেন্ট এমব্রিওলজি কিন্তু ইনক্লুড করে দেয়, যেমন হচ্ছে হার্টের এমব্রিওলজি, হ্যাঁ বা হচ্ছে আমার থোরাক্সের যে ডেভেলপমেন্ট সেটা মানে ওই রিলেটেড লাংসের এমব্রিওলজি, হ্যাঁ সেগুলো কিন্তু ওই তোমার রিটেনের প্রিপারেশন নেওয়ার সময় তুমি দেখবে গাইডে সেখানে রেলেভেন্ট যে এমব্রিওলজি পোর্শনটুকু আছে সেটা দেওয়া থাকবে। তারপরে যখন অ্যাবডোমেন পড়বা সেখানে হচ্ছে অ্যাবডোমেনের যে জিআইটি যে ডেভেলপমেন্ট, হ্যাঁ ফোর গার্ড মিড গার্ড হ্যান্ড গার্ডের এগুলো হচ্ছে সব ওখানে দেওয়া আছে। তারপর হচ্ছে তোমার জেনিটো ইউরিনারি সিস্টেমের ডেভেলপমেন্ট সব সিস্টেম ওয়াইজ ওখানে ইনক্লুড করা আছে। তারপর হেডনেক যখন পড়বা ওখানে হেডনেকের এমব্রিওলজি ওই রিলেটেড তোমার ওখানে ইনক্লুড করা আছে। সো যখন কিনা তুমি ইয়ের প্রিপারেশন নিচ্ছ, রিটেনের প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ এন্ড আমাদের রিটেনেও তো এমব্রিওলজি হিস্টোলজি আছে তাই না, তো ওইটার পাশাপাশি হচ্ছে কি যে ভাইবার যে প্রিপারেশনটা আছে ওইটা ওখান থেকে কিছুটা নিয়ে নিতে পারো। ইটস নট লাইক যে তোমার রিটেনে এক কোশ্চেন করবে আর ভাইবাতে সম্পূর্ণ অন্য ধাঁচের বা অন্য লেভেলের কোশ্চেন করবে বা অন্য টপিক থেকে কোশ্চেন করবে, এরকম কিন্তু না। আর কিছু কিছু বিষয় আছে এমব্রিওলজির ক্ষেত্রে যেটা হচ্ছে জানা মাস্ট, যেমন হচ্ছে আমার ওই যে উইকস অফ ডেভেলপমেন্ট যে আছে, হ্যাঁ উইকস অফ 2 বা প্রথম যে 4টা উইক আছে সেই প্রথম 4টা উইকে কি কি হচ্ছে, হ্যাঁ তো এগুলা খুবই ভালো হয় কেউ যদি তোমরা যদি আগে থেকে ল্যাগম্যান পড়ে থাকো, হ্যাঁ ল্যাগম্যানে যে ওই যে টেবিল করে দেওয়া আছে বা ছক করে যে বিষয়গুলো দেওয়া আছে, বিশেষ করে ল্যাগম্যানের তো 3টা পার্ট আছে, পার্ট এ পার্ট বি পার্ট সি, 3টা নাকি 2টা হ্যাঁ পার্ট আছে। তো প্রথম পার্টটা স্পেশালি আমি মনে করবো যে তোমরা যদি ওখানকার জাস্ট ছকগুলো পড়তে পারো খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। আর হিস্টোলজিতে কি করবা ভাইবার প্রিপারেশনের জন্য, আসলে হিস্টোলজিতে দেখবা তোমরা ওই যে স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ আছে না, স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপের ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু হিস্টোলজি থেকে করে। যে যেমন একটা এক্সাম্পল দিই যে তোমার লাংসের মধ্যে সিউডো স্ট্রেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম আছে, সো এটা হচ্ছে স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের জন্য তার ফাংশনটা কিভাবে মডিফাইড হচ্ছে, বা তোমার আমাদের যে ইউরিনারি সিস্টেম সেখানে যে ধরনের এপিথেলিয়াম আছে, হ্যাঁ এটা কিভাবে এই স্ট্রাকচারটা কিভাবে তার ফাংশনে কন্ট্রিবিউট করতেছে, এই ধরনের কোশ্চেনগুলো ওই তোমার কোশ্চেন ব্যাংকে সর্ট করা আছে। তো তুমি ওইভাবে টার্গেটেড ওয়েতে ভাবে পড়বা। ঢালাও ভাবে যদি এখন তুমি পড়তে যাও যে তোমার মনে হলো হিস্টোলজি তো আমার পড়তে হবে, আমি সেলিম রেজা খুলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, ওইভাবে পড়লে কিন্তু আসলে তোমার প্রিপারেশন ভালো হবে, কিন্তু ওই ভাইবার সময় হুট করে টিচার দেখবা যে তোমার কার্ড কোশ্চেন একটা স্পেসিফিক কোশ্চেন আছে ওইটা আস্ক করে ফেললো, মেবি ইউ আর গোনা গেট ব্ল্যাঙ্ক। হ্যাঁ তো সেজন্য ওই ব্ল্যাঙ্ক যাতে তুমি হয়ে না যাও সেজন্য আমি বলবো যে তোমার হাতে কোশ্চেনটা নাও, যে আমার এই যে এখানে এই কোশ্চেনটা আসছিল, দেন হচ্ছে সেই কোশ্চেনটা তুমি বই খুঁজে সলভটা বের করো। আর এখন তো চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে তোমাকে সলিউশন দিয়ে দিবে, তো সেখান থেকে সেই আনসারটা দেখে নাও। এন্ড রিটেনের প্রিপারেশনের ক্ষেত্রে তুমি চ্যাট জিপিটি রেফারেন্স ইউজ করতে পারবা না, বাট ভাইবার ক্ষেত্রে যেহেতু সেখানে ফ্লেক্সিবিলিটি আছে তুমি কিন্তু টিচারকে কনভিন্স করার জন্য ওখান থেকেও রেফারেন্স দিতে পারবা। ঠিক আছে, তবে ডিরেক্টলি আবার বলো না যে ম্যাডাম এটা তো আমি চ্যাট জিপিটি থেকে পাইছি সেখান থেকে বলতেছি, এরকম না। মানে আনসার দেওয়ার জন্য আনসার চ্যাট জিপিটি একটা আনসার দিচ্ছে ওইটা টিচারকে বলতে পারো। ওকে আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে এই কোশ্চেনের আনসার। আর এখন হচ্ছে রাফসানকে আমি আবার হ্যান্ড ওভার করতেছি, ও হচ্ছে তোমাদেরকে একটু বলুক যে ভাইবা রিলেটেড বা প্র্যাকটিক্যাল রিলেটেড প্রিপারেশন গুলো কিভাবে নেওয়া লাগবে। হ্যাঁ রাফসান। আচ্ছা ধন্যবাদ নিহাল, আর ভালো মতো এক্সপ্লেন করছিস অনেক কিছু। আচ্ছা তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন তো ফার্স্ট প্রফের আমি তো আগে বললাম যে নিহাল অবশ্য অলরেডি যে এখন মানে মেইনলি তোমাদের যে কাজটা করেছে সেটা হচ্ছে রিটেনের জন্য প্রিপারেশন। রিটেনটা ভালো মতো যদি দাও, কারণ ফার্স্ট প্রফে কিন্তু রিটেনের নাম্বার অনেক বেশি। কারণ তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে তোমাদের হচ্ছে একটা সাবজেক্ট ধরো যে ফিজিওলজিতে বা বায়োকেমিস্ট্রিতে তো 400 নাম্বার করে, অ্যানাটমিতে 500 নাম্বার, এবং প্রত্যেকটার কিন্তু 200 নাম্বার, অলমোস্ট হাফ নাম্বার, মানে ফিজিও বায়োকেমের তো পুরো হাফ নাম্বার, অ্যানাটমিতে অর্ধেকের কাছাকাছি নাম্বার শুধু রিটেনে। তাই তোমরা যদি রিটেন পরীক্ষাটা ভালো মতো দাও, ঠিক আছে, রিটেনে যদি একটা ভালো মার্ক আনতে পারো তাহলে কিন্তু সেটা অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য। ঠিক আছে, কারণ ভাইভাতে বা প্র্যাকটিক্যাল আসলে অনেক কিছু আনপ্রেডিক্টেবল হতেও পারে, ঠিক আছে, কিন্তু রিটেনের ক্ষেত্রে এই জিনিসটা থাকে না। আর ভাইবা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বিষয়টা বলবো যে ভাইবা তো আসলে যখন তোমরা ভাইবার প্রিপারেশন নিবা, আমি আগে বললাম যে তোমরা হচ্ছে ভাইবার এখন যেহেতু কার্ডের সিস্টেম আছে, তোমরা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট তোমাদের যে কার্ডটা বের হবে ওটা পেতেও পারো নাও পেতে পারো তোমরা, কিন্তু যদি পাও তাহলে তো অনেক ভালো। ঠিক আছে, আর যদি না পাও তাহলে অ্যাটলিস্ট আমাদের যদি কার্ডগুলো দেখা যায়, কারণ কোশ্চেন কিন্তু নতুন করে কোনো কিছু বা তৈরি করলেও খুব আহামরি কিছু তৈরি করবে না। ঠিক আছে, কার্ডের বিষয়টা কি, মানে একটা কার্ডের কোশ্চেন হতো বা একটা কার্ড এরকম শাফলিং করে দিবা বা এরকম কিছু, কিন্তু কোশ্চেন গুলো এট দ্য এন্ড সেমই থাকবে। আর
তোমরা রিটেনের প্রিপারেশনটাই যে আগে তোমরা যদি ভালো মতো নিয়ে থাকো, তাহলে কিন্তু ভাইবার সবকিছু না হোক মানে ম্যাক্সিমাম জিনিসই কভার হয়ে যাবে। ঠিক আছে, যেমন অ্যানাটমির ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটু আলাদা বিষয়টা, কারণ কি মানে থিওরিটিক্যাল জিনিসগুলো রিটেনে অলমোস্ট কভার হয়ে যায়, কিন্তু যেগুলো হচ্ছে গিয়ে ধরো যে ভিসেরা, মডেল বা বোনস, এই জিনিসগুলো, তারপর হচ্ছে গিয়ে আরো যা যা আছে, এই অসপি, তারপরে রেডিওলজি, সারফেস মার্কিং, মানে অ্যানাটমিতে অনেক এক্সট্রা জিনিসপাতি আছে। বাট তাও তোমরা যদি রিটেনের প্রিপারেশনটা ভালো মতো না, অ্যাটলিস্ট থিওরিটিক্যাল জিনিসগুলো অনেকটাই কভার হয়ে যাবে। আর ফিজিও বায়োকেমিস্ট্রির ভাইবার কোশ্চেন অলমোস্ট রিটেন, মানে কিছু জিনিস এক্সট্রা আছে, খুব কম জিনিস আসলে, বেশি কিছু এক্সট্রা নয়। তোমরা যদি রিটেনের প্রিপারেশনটাই ভালো মতো নাও, তাহলে ভাইবার কোশ্চেন অনেকটাই তোমরা অনেকটাই সেম থাকবে। ঠিক আছে, একদম নিহাল যেটা একটু আগে বললো যে রিটেনের মানে ভাইবা কিন্তু এমন না যে একেবারে সবকিছুই যে নতুন থাকে তা কিন্তু না। ঠিক আছে, এবং রিটেনের সাথে অনেকটাই মিল থাকে ভাইভাই। তো ভাইবা পেটে আসলে মানে প্রফের যে বিষয়টা, মানে প্রফ না মানে মেডিকেল আসলে সব পরীক্ষা আছে গিয়ে মানে রিটেন পরীক্ষা তো তুমি নিজেই লিখবা। ঠিক আছে, এখানে তো তুমি নিজে যেটা পারতেছো সেটা লিখতেছো, বা না পারলে হয়তো বা লিখতেছো না, না হয় অন্য কিছু কোনো জায়গা থেকে শুনে লিখতেছো, সমস্যা নেই। কিন্তু এই ভাইবার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, তুমি হচ্ছে কি একা একা পরীক্ষা দিবা। মানে ভাইবা পরীক্ষাটা হচ্ছে কি সবার জন্য একটা ভয়ের নাম আর কি। ঠিক আছে, এবং বিশেষ করে প্রফের ভাইবা কিন্তু খুবই মানে এমনি নর্মাল ভাইবা তো তোমরা তো অলরেডি কার্ড টার্মে ভাইবা দিয়েছো, তো ভাইবা কিরকম হয়, প্রফের ভাইবা কিন্তু আহ মানে সেরকম অত বেশিও কিন্তু কঠিন হয় না। সত্যি কথা যেটা কঠিন হয়, কিন্তু স্টুডেন্টরা থেকে বেশি স্ট্রেস থাকে। ইনফ্যাক্ট প্রফ পরীক্ষাটাও কিন্তু আসলে কঠিন পরীক্ষা না। মানে তোমরা যদি কোশ্চেন গুলো দেখো, তোমরা রিটেন কোশ্চেন গুলো দেখো, তোমরা কিন্তু ইন্টারনাল পরীক্ষায় এর চেয়েও কঠিন পরীক্ষায় প্রশ্ন দিয়ে আসছো। কিন্তু মানে সমস্যা হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে গিয়ে সিলেবাসটা অনেক বড়, কারণ এখানে তোমাদেরকে 3টা সাবজেক্টের সবগুলো কার্ড একসাথে পড়তে হচ্ছে এখন ফার্স্ট টার্ম মানে ফার্স্ট প্রফের জন্য। আবার আহ, এখানে এটা তো গেলে, আবার হচ্ছে গিয়ে ভাইবার প্র্যাকটিক্যাল এখানেও মানে পড়তে হচ্ছে, মানে বেসিক্যালি সিলেবাসটা অনেক বেশি। আর স্টুডেন্টদের আর প্রফ মানে তো এটা একটা ইটসেলফ একটা প্রেশার। ঠিক আছে, মানে প্রফ পরীক্ষায় কি হবে না হবে, মানে এটা একটা যেহেতু বড় পরীক্ষা, এটা নিয়ে সবচেয়ে বেশি মানে আমাদেরও তো আগামী মাসে প্রফ আছে। তো এই প্রেশারটা আসলে সবারই থাকবে, এটার খুব বেশি ইয়ে করার দরকার নেই। তবে আমি যেটা বলবো যে একটা যে সাজেশন, যে তোমরা এই কয়েকটা দিন মানে প্রফের আগে যে সময়টুকু আছে এবং প্রফের মাঝখানের সময়টুকু, ঠিক আছে, তোমরা চেষ্টা করবে একদম সুস্থ থাকতে। ঠিক আছে, প্রফের জন্য খুব বেশি স্ট্রেস নিয়ে মানে তোমার নিজের শরীরের যেন ক্ষতি না হয়। ঠিক আছে, আলটিমেটলি তুমি যদি কোনো কারণে অসুস্থ হয়ে যাও, তাহলে কিন্তু তোমার নিজেরই ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তোমার পড়াশোনায় হ্যাম্পার হবে। তাই চেষ্টা করো হচ্ছে কি সুস্থ থেকে পড়াশোনা করার জন্য, মানে ভালো মতো ঠিক মতো খাওয়া দাওয়া করিও, ঠিক মতো ঘুমাইও। ঠিক আছে, মানে প্রফেট প্রিপারেশন নিতে গিয়ে আবার ঘুম বাদ দিয়ে দিও না। মানে ঘুম হয়তো বা কম বেশি হতে পারে, বাট ঘুম যেন মানে খুব বেশি কম্প্রোমাইজ না হয়। ঠিক আছে, কারণ ঘুম যদি তোমার ঠিক মতো না হয়, তোমার যদি খাওয়া দাওয়া ঠিক মতো না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি, কারণ এখন তোমাদের অনেক কিছু পড়তে হবে, সিলেবাস অনেক অনেক পড়াশোনা আছে, তো এই পড়াশোনা এত কিছু কিন্তু তোমাদের মাথায়ও থাকবে না। আর প্রফের এই যে এই সময়টা এখন তোমরা আরো যত মানে দিন যাবে আর কি, আর তত তত এক্সপিরিয়েন্স করবো আরো। প্রফের মাঝখানের সময়টা তো দেখবা যে মানে হয়তো বা অনেক সময় মনে হবে যে মানে ছেড়ে দিতে ইচ্ছা করবে, অনেক স্ট্রেসফুল যাবে। ঠিক আছে, তো আমার যেটা সাজেশন, তো একদমই তুমি একটা জিনিস খেয়াল করো যে প্রফ পরীক্ষা কিন্তু মানে পাস করার জন্য। ঠিক আছে, ইনফ্যাক্ট মানে টিচাররা কিন্তু মানে টার্মে যাই হোক না কেন, প্রফে কিন্তু তারা সবাই চায় যে স্টুডেন্টরা যেন ইজিলি ক্লিয়ার করে যাক। ঠিক আছে, তাই তোমার টিচারদেরকে মানে ভয় পাওয়ার দরকার নেই। ঠিক আছে, এবং আমি অ্যাটলিস্ট যেটা আমাদের ফার্স্ট প্রফে দেখেছি যে আমাদের টিচাররা কিন্তু প্রফের সময় যথেষ্ট হেল্পফুল ছিল। ঠিক আছে, কার টার্মে হয়তো অনেকে অনেক কিছু করে, কিন্তু প্রফের সময় কিন্তু সবাই মানে সব টিচাররাই মোটামুটি অনেক হেল্পফুল থাকে। আর তারা কিন্তু চায় যে তুমি হচ্ছে গিয়ে যেন ভালো করতে পারো। ঠিক আছে, এটা তাদেরও, শুধু তোমারও লক্ষ্য না, এটা তাদেরও লক্ষ্য। ঠিক আছে, তাই তুমিও যদি তাদেরকে কোঅপারেট করো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে, আমি যেটা আশা করি। ঠিক আছে, আচ্ছা কতক্ষণ হলো? 45 মিনিটের 43 মিনিট হয়েছে না? আচ্ছা, তোমাদের কোশ্চেন আসলে তোমরা আরো আরো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা হচ্ছে এখানে তোমরা কমেন্টে জানাও দয়া করে। ঠিক আছে, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো সাবজেক্ট, কোনো স্পেসিফিক সাবজেক্ট নিয়েও যদি কোশ্চেন থাকে, সেটা নিয়েও কোশ্চেন করতে পারো। আমরা তো অলরেডি যেগুলো বললাম মানে এতক্ষণ যেটা নিহাল বললাম এবং আমিও কিছু বললাম, তো এইটাই কিন্তু মোটামুটি প্রফের প্রিপারেশন কিন্তু এইটাই। ঠিক আছে, তো তোমাদের এখন কি করতে হবে সেটাও বললাম, এবং পরবর্তীতে কি করতে হবে। মানে বেসিক্যালি তোমাদের এখানে মানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে কি যে তোমাদের এখন সিলেবাসটা অনেক বড়, এবং এই বড় সিলেবাসটা হচ্ছে কি তোমাদেরকে তোমরা এটা আসলে কিভাবে শেষ করবে এটা তোমাদের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তোমরা এখন 1 মাস পুরোটাও পড়তে পারো, আবার এটা এটা এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম হবে, কারণ সবাই তো আর পরীক্ষার অনেকে আছে পরীক্ষার আগের রাতে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে
এক এক মানুষের এক এক রকম স্ট্র্যাটেজি থাকে, ঠিক আছে? এখন আমি বলবো না যে তোমরা এই পুরো মাস পড়ে যাও, এটা আমি বলবো না, ঠিক আছে? কারো যদি এরকম স্ট্র্যাটেজি থাকে যে না আমি শেষের 10 দিন পড়বো বা শেষের 1 সপ্তাহ পড়বো, পড়ো, কিন্তু তুমি নিজের টার্গেটটা সেভাবে ফিক্স করে রাখো। এবং আমার একটা সাজেশন থাকবে কি যে যেহেতু তোমাদের তো ফার্স্ট প্রফেশনাল সিলেবাস অনেক বড়, তো তোমরা চেষ্টা করো যে মানে তোমাদের প্রথম যে পরীক্ষাটা থাকবে, মানে প্রথম যে রিটেন পরীক্ষাটা থাকবে, সেটা আর কি কয়েকটা দিন একদমই ফাঁকা রাখো ওই রিটেনটার জন্য। এবং এর আগে যতটুকু সম্ভব হয় তোমরা হচ্ছে কার্ডগুলো আর কি যতগুলো সাবজেক্টের সম্ভব হয়, যতগুলো কার্ড পড়া সম্ভব হয় সেটা তোমরা পড়ে রাখো আর কি, ঠিক আছে? এবং স্পেশালি যদি তোমাদের মনে হয় যে আমার যে কোনো কার্ডে তোমার দুর্বলতা আছে, সবগুলো পড়তে না পারলেও অ্যাটলিস্ট যেগুলো মনে হয় যে তোমাকে পড়তে হবে যে না এই কার্ডগুলোতে আমার একটু সমস্যা আছে বা এগুলো একটু দেখা উচিত, এটা আমার মনে থাকে না, এরকম কিছু যদি হয় তাহলে সেই জিনিসগুলো যদি অ্যাটলিস্ট দেখে থাকো তাহলেও হবে, ঠিক আছে? আর বাকি যা থাকবে সেটা তোমরা ওই রেসপেক্টিভ রিটেন পরীক্ষার আগে পড়তে পারবে। আচ্ছা, মনে থাকতেছে না কিছু, ঠিক আছে? এটা আসলে এটা আমারও সমস্যা, ঠিক আছে? এখন মনে থাকতেছে না কিছু, এটার আনসার আসলে আমি কিছু বলতে পারতেছি না, কারণ আমার নিজেরও এই যে এখন আমাদের এই ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন আছে, ফার্মাকোলজিতে তো অনেক ড্রাগের নাম আছে, অনেক কিছু আছে, আমার নিজেরও এগুলো মনে থাকে না। তো এটার আনসার আসলে নিহাল ভালো মতো দিতে পারবে, ঠিক আছে? নিহাল সবই মোটামুটি মনে রাখতে পারে, একদম যা যা আছে কোনো কিছুর বাদ যায় না, ঠিক আছে? তো নিহাল তো একটু বল যে কিভাবে পড়া মনে রাখবে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের রাফসান ভাইয়ের হচ্ছে একটা প্রিয় ডায়ালগ, বুঝছো? যে মামা কিছু মনে থাকতেছে না, ঠিক আছে? কিন্তু পরে কিন্তু দেখা যায় যে তুমি তাকে যাই জিজ্ঞেস করো, যত ডিপ থেকে জিজ্ঞেস করো, মানে পারলে সে পেজ নাম্বারও বলে দেয় যে এটা এত নাম্বার পেজে আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমি রাফসানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছিলাম, খুবই ভালো লাগলো। আচ্ছা, তো এই কোশ্চেনটার আনসার যদি আমি দিই যে কিছু মনে থাকতেছে না কি করব, তো আহ এটা আনসার দিচ্ছি এভাবে যে আমাকে একজন কোশ্চেন করছিল যে ভাইয়া আপনি মানে কি এমন করেছিলেন যার কারণে আপনার রেজাল্ট ভালো হলো, আর আপনি কি এমন ভুল করেছিলেন যার কারণে আপনি আপনি মনে করেন যে এর চেয়ে ভালো করা যেত। হ্যাঁ, আচ্ছা, আমার ওই কোশ্চেনটা একটু পছন্দ হয়েছে। আমি তোমাকে বলি যে হ্যাঁ, আমি কি ভুল করছি। আমার এখনো পর্যন্ত অলমোস্ট 2.5 বছর হয়ে গেল মেডিকেল লাইফে। তো সেটা হচ্ছে যেটা এখনো ভুল করে যাচ্ছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে সময়ের প্রপার ইউটিলাইজেশন করতে না পারা। ওকে, আমাদের ফার্স্ট ফেজে উই গেট 1.5 ইয়ার, তাই না? আমরা 1.5 বছর সময় পাই। তো আমরা যদি 1.5 বছর সময়কে প্রপারলি ইউটিলাইজ করতে পারি, আমরা কিন্তু অনেক কিছু, মানে একটা সাবজেক্ট অনেক ভালো মতন আমরা পড়তে পারবো। আর আমাদের যে দেখো, আমাদের যে এনবিবিএস এর যে কারিকুলাম, আমি মনে করি কি এটা যথেষ্ট সুন্দর করে সাজানো। হ্যাঁ, কারিকুলামটা যথেষ্ট সুন্দর করে ওয়েল স্ট্রাকচার্ড। তো আমরা যদি ওই 1.5 বছরের সময়টুকুকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি, আমাদের সব পড়াশোনা মানে বোঝার যে স্কোপটুকু, হ্যাঁ, যতটুকু প্রয়োজন, মানে আই এম গোয়িং টু সে দ্যাটস এনাফ টাইম, ঠিক আছে? তো আমি বলবো যে এই হচ্ছে সময়ের প্রপার ইউটিলাইজেশন করতে না পারা, এটা হচ্ছে আমার একটা ব্যাড অ্যাসপেক্ট বলতে পারো, হ্যাঁ, যে সেটা করতে পারি নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনি কি এমন করেছিলেন যার কারণে ভালো ফলাফল করেছিলেন, হ্যাঁ, এইটার আনসার আমি এইভাবে দেওয়ার ট্রাই করেছি যে দেখো, আসলে আমাদের তো পারপাস এরকম না যে আমি পরীক্ষা দিব, পরীক্ষায় ভালো ফলাফল করবো, তাই না? আসলে, আচ্ছা এক সেকেন্ড, নিহাল আনমিউট কর, আনমিউট মিউট কর। আচ্ছা রাফসান, আমার হচ্ছে কি আমার এখানে ইন্টারফেসটা একটু অন্যরকম, আমি বের হইলে আবার মানে ইয়ে করতে পারবো না আর কি, শেয়ার দিতে একটু সমস্যা হচ্ছে, ডিফিকাল্টিস হচ্ছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে দেখো, আমাদের পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার ফলাফল ভালো হবে নাকি খারাপ হবে আমাদের কিন্তু এন্টারলি আমাদের নিজেদের হাতে নাই। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে আমার মেডিকেল, এখানে মেডিকেল লাইফে এসে আমি দেখছি যে অনেক ভালো স্টুডেন্ট আছে, তারা অনেক জানে, হ্যাঁ, অনেক ভালো পারে, কিন্তু ফর সাম আনইউজুয়াল রিজন হয়তো বা তারা এক্সামে ভালো করতে পারেনি। হ্যাঁ, শুধু এটা মেডিকেল লাইফে না, আমার স্কুল কলেজ লাইফে আমি দেখছি যে অনেক স্টুডেন্ট ছিল রেলেন্টলেসলি তারা পড়াশোনা করে গেছে, কিন্তু এবং সরি, আমার আমার গলাটা একদম বসে গেছে, বুঝছো? আজকে সারাদিন অনেক কথা বলা লাগছে, সরি সেজন্য। তো দেখা গেছে যে আমার স্কুল কলেজ লাইফে অনেক স্টুডেন্ট, আমার অনেক ফ্রেন্ড ছিল যারা কিনা অনেক ভালো, হ্যাঁ, অনেক জানে, এবং তারা রিলেন্টলেসলি কাজ করে গেছে, হ্যাঁ, স্টিল হয়তো বা পরীক্ষায় ভালো করতে পারে নাই। তো আসলে পরীক্ষায় ভালো মন্দ এটাতে আমরা নিজেরা ট্রাই করে যেতে পারি, বাট কিছু কিছু বিষয় আছে সেটা হচ্ছে উপর থেকেও নির্ধারিত হয়, হ্যাঁ, সাম কাইন্ড অফ লাইক ডিভাইন ইন্টারভেনশন। সো আমাদের তো সেখানে হাত নাই। তো পরীক্ষার রেজাল্টে যদিও আমাদের হাত নাই, কিন্তু আমরা কতটুকু এফোর্ট দিব, আমরা কতটুকু নলেজ
গেইন করব, গ্যাদার করব, সেখানে কিন্তু আমাদের পুরোপুরি আমাদের সেই বিষয়টা কিন্তু পুরোপুরি আমাদের হাতে। হ্যাঁ, তো তোমাদের আলটিমেট পারপাস হচ্ছে কি, দেখো তোমরা কখনোই টেনশন করিও না যে আমার পড়া মনে থাকতেছে না, আমার পড়া শেষ হচ্ছে না, এত এত পড়া, এটা নিয়ে ডিপ্রেসড হওয়ার বা এটা নিয়ে চিন্তা করার কিছুই নাই। হ্যাঁ, বিলিভ মি অর নট, তুমি যখন কিনা তোমার প্রফটা শেষ হবে, তোমার মনে হবে যে ইট ওয়াজ লাইক নাথিং। বুঝতে পারছো? এই রাফসান যেভাবে বললো যে টিচাররা যথেষ্ট হেল্পফুল হয়, বিলিভ মি অর নট, হ্যাঁ, টিচার্সরা ওনারা আগে মানে লাস্ট 1.5 বছর যেরকমই থাকুক না কেন, তোমার প্রফের সময়টুকুতে ইচ এন্ড এভরি টিচার উইল বি এক্সট্রিমলি হেল্পফুল টু ইউ, এক্সট্রিমলি মানে ওনারা যথেষ্ট, হ্যাঁ, মাদারলি হবে তোমার প্রতি। তো টিচাররা হেল্পফুল হবে এবং ওনারা চান যে তুমি ভালো মতন পাশ করে যাও। সো তোমরা একজন, হ্যাঁ, নট ইভেন এ সিঙ্গেল পার্সন, তোমরা কেউ চিন্তা করিও না যে আমার পাশ করা নিয়ে সমস্যা হবে। হ্যাঁ, এবং পাশ হবে নাকি ফেল হবে সেটা নিয়ে তুমি চিন্তা করো না। মনে করো তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়ে গেলা, একদম ইউ আর দ্য টপ স্টুডেন্ট, হ্যাঁ, কিন্তু তোমার এক্সামে তুমি যে এক্সাম দিয়ে আসলা, তুমি কি এটাতে পাস করবা নাকি ফেল করবা, রেজাল্ট পাবলিশ হওয়ার আগ পর্যন্ত দেয়ার ইজ নো গ্যারান্টি। বুঝছো? তুমি অনেক ভালো রিটেন লিখে আসছো, বাট কোনো কারণে হয়তো বা তোমার রিটেনের রেজাল্টটা পাবলিশই হলো না, একটা মার্ক এদিক সেদিক হয়ে গেল, ডিজিট, হ্যাঁ, যে কোনো কিছু কিন্তু হতে পারে, সেগুলো আমাদের হাতে নাই। কিন্তু যেই জিনিসটা আমাদের হাতে আছে তা হচ্ছে আমি কতটুকু নলেজ গ্যাদার করব। ঠিক আছে? আমি চাইলে, দেখো তুমি চাইলে পড়তেও পারো, তুমি চাইলে নাও পড়তে পারো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। তুমি যদি আজকে, তোমার মনে করো কালকে একটা কার্ড এক্সাম, তুমি যদি ওই কার্ড এক্সামে গিয়ে না বসো, কেউ তোমাকে কিছু বলবে না। ঠিক আছে? নোবডি উইল সে এনিথিং টু ইউ। কিন্তু ইটস ইউর রেসপন্সিবিলিটি টু সিট ইন ইউর কার্ড, টু সিট ইন ইউর আইটেম ইন দ্য প্রপার ডেজিগনেটেড টাইম। ঠিক আছে? এটা হচ্ছে কমপ্লিটলি তোমার নিজের রেসপন্সিবিলিটি, তোমার নিজের ডিউটি। তো তুমি যদি, আর তোমার সবচেয়ে বড় যেটা ডিউটি তা হচ্ছে পেশেন্টকে সার্ভ করা, এন্ড পেশেন্টকে সার্ভ করার জন্য এই 5 বছরে তুমি যোগ্যতা অর্জন করবা। ঠিক আছে? তো সেই কাজটুকু যদি তুমি প্রপারলি করে যাও, তাহলে পরীক্ষার ফলাফল কি হবে না হবে দ্যাট ডাজন্ট ম্যাটার। আর দেখো, তুমি যদি নিজে নলেজেবল হও, হ্যাঁ, তোমার যদি নলেজ যদি ভালো থাকে, তুমি যদি পরীক্ষায় ভালো নাও করো, তখন তুমি যদি পরীক্ষায় ভালো না করো, তখন আরো বরং সবাই অবাক হবে যে কেন ও কেন ভালো করলো না, মেবি সামথিং ওয়েন্ট রং, কারণ ওর তো এর চেয়ে অনেক ভালো রেজাল্ট করার কথা, তাই না? সো ট্রাই টু বি দ্যাট পারসন, যাতে কিনা তুমি খারাপ করলে যাতে কিনা সবাই অবাক হয় যে কেন ও খারাপ করলো, হ্যাঁ, এই রেজাল্ট মানি না, এই রেজাল্টের ভ্যালিডিটি নাই, সবাই যেন সেরকমটা মনে করে। ঠিক আছে? তো এই তো চেষ্টা করে যাও। আর মনে মনে থাকে না কিছু, হ্যাঁ, এটা তো একটা আইরনির কোয়েশ্চেনই, যে কোয়েশ্চেনটা করছে দেখা যাবে যে ওরই মেমোরাইজেশন ক্যাপাসিটি সবচেয়ে বেশি। হ্যাঁ, কারণ আমি তো তাই দেখতেছি, রাফসান বলে যে ওর কিছু মনে থাকতেছে না, কিন্তু দেখা যাচ্ছে যে ওরই সবকিছু মনে থাকে। হ্যাঁ, আচ্ছা, তো এটার আসলে কোনো আনসার নাই এই কোয়েশ্চেনের। তো এই হচ্ছে আমার ওভারঅল কথাবার্তা, যে তোমরা পড়াশোনা কন্টিনিউ করে যাও। আর ফার্স্ট প্রফ, আমরা বলি যে মাইটি প্রফ, হ্যাঁ, তোমরা যখন প্রফ পাস করবা তখন লিখবা যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মাইটি ফার্স্ট প্রফ পাস, 25% একটা ডক্টর। কিন্তু তুমি মানে প্রফটা যে দিবা, দেওয়ার পর বুঝতে পারবে যে আসলে ইটস নট এ ভেরি বিগ ডিল। ঠিক আছে? তুমি এর চেয়ে অনেক টাফ এক্সাম, অনেক বেশি মানসিক প্রেশারের মধ্যে দিয়ে পার করে আসছো। সো এটা হচ্ছে সেরকম একটা এক্সাম হবে, সেটা হচ্ছে তুমি দিয়ে যাও। আর নিজের যত্ন নাও। হ্যাঁ, আমাদের অলরেডি অনেকক্ষণ টাইম হয়ে গেছে, আমরা এখন শেষ করে দিব। তো নিজের যত্ন নাও, রেগুলার পড়াশোনা করে যাও। আর ওই তো যেটা বললাম যে একদম মানে আমি সব পড়ে ফেলবো সেরকম না করে, বরং হচ্ছে টার্গেটেড ওয়েতে পড়ো, স্পেসিফিক ভাবে পড়ো। আর এই হচ্ছে তোমার জন্য ওভারঅল কথাবার্তা। আর অন্যান্য যেসব নর্মাল বিষয় সব প্র্যাকটিস করার আছে, হ্যাঁ, যেমন হচ্ছে গুড ম্যানার প্র্যাকটিস করা, হ্যাঁ, দেন হচ্ছে অনেস্টি প্র্যাকটিস করা, তারপর হচ্ছে ফ্রেন্ডদের সাথে ভালো একটা সাপোর্টিভ অ্যাটিটিউড মেনটেন করা, হ্যাঁ, এইসব বিষয়গুলো করে যাও। এবং প্রফ কিন্তু জাস্ট তোমার একার জার্নি নয়, হ্যাঁ, তোমার রুমমেটেরও একটা জার্নি। সো তোমার দায়িত্ব হচ্ছে ওকে হেল্প করা, ওর দায়িত্ব হচ্ছে তোমাকে হেল্প করা। ও একটা রিসোর্স পেলো, তোমার সাথে শেয়ার করলো, তুমি একটা রিসোর্স পেলা, ওর সাথে শেয়ার করলা। বা ভাইবার বিভিন্ন বিষয়, হ্যাঁ, ওর সাথে অনেকেই আছে কি খুব ভালো মানে লিখতে পারে খুব ভালো, কিন্তু হয়তো বা বলতে অত ভালো পারে না। সো তুমি পরীক্ষার আগে, আর এখানে আবার মাঝখানে 1 মাস গ্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো অবশ্যই ভাইবার আগে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে একটু মক ভাইবা দিতে পারো। সো এই তো ওভারঅল এভাবে যদি তুমি আগাও, দেখবা যে তোমার কনফিডেন্সটুকু আরেকটু বেড়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে তোমাদের আসলে কি সাজেশন দিব, তোমরা অলরেডি 1.5 বছর পড়াশোনা করছো, হ্যাঁ, মেডিকেল সেক্টরে, মানে মেডিকেল লাইফে। সো ইউ আর প্রিটি মাচ ওয়েল নাউরিশড, তাই না? যথেষ্ট তোমাদের গ্রুমিংটা যথেষ্ট ভালো মতন হয়ে গেছে। সো আশা করি তোমাদের প্রফটাও হচ্ছে এভাবেই শেষ হয়ে যাবে, তোমরা 3rd ইয়ারে প্রমোটেড হয়ে যাবা। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। হ্যাঁ, তোমরা সবাই অনেক ভালো করবা। তোমরা কন্টিনিউয়াসলি ভালো করে এসেছো এবং তোমরা যথেষ্ট সিরিয়াসনেস মেনটেন করেছো। অ্যাটলিস্ট আমার সাথে যাদের কথাবার্তা হয়েছে, হ্যাঁ, সবাইকে আমি দেখছি যে অনেক প্রিটি সিরিয়াস। হ্যাঁ, আমার কলেজের জুনিয়ররা বা হচ্ছে সলিমুল্লাহ বা সৌরদ্দি যে কয়েকজন আছে, হ্যাঁ, তো তোমরা সবাই ভালো করবা।
আর আমাদের জন্য দোয়া করো। হ্যাঁ, তোমরা যেমন এক্সামিনে, আমরাও তো হচ্ছে তোমাদের জাস্ট 1 বছরের সিনিয়র। হ্যাঁ, আমাদেরও হচ্ছে সামনে প্রফ আসতেছে। তো দোয়া করো যাতে আমরাও হচ্ছে ভালো মতন প্রফ গুলাতে সুস্থ থেকে, হ্যাঁ, সবগুলো পরীক্ষা ভালো মতন শেষ করতে পারি, ভালো করতে পারি। এবং আমাদের বিশেষ করে আমরা যেন আমাদের মেডিকেল কলেজের আহ, যে মানে আমাদের যে মেডিকেল কলেজের যে ট্রেডিশন, হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজের, সেটা যাতে আপলিফট করতে পারি, মেনটেন করতে পারি। হ্যাঁ, সেজন্য দোয়া করো। এবং আমাদের টিচারদের, আমাদের শ্রদ্ধেয় টিচারদের আমাদের জন্য যে এক্সপেকটেশন, আমরা যেন সেই এক্সপেকটেশনের নিরিখে যেন ভালো করতে পারি ওভারঅল ভাবে। তো সেজন্য হচ্ছে তোমাদের কাছে আমরা দোয়া প্রত্যাশী, আমি রাফসান, আমরা দুজনই। তো এখন আমাদের সবার প্রিয় হোস্ট আমাদের রাফসান ভাইয়া, সে হচ্ছে আজকে তোমাদের উদ্দেশ্যে কথা বলে দেন হচ্ছে আমরা শেষ করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ নিহাল। আর তোমাদের আরো কিছু প্রশ্ন এখানে আসছে, আমি কয়েকটা উত্তর দিব, বাট মানে সবগুলো তো হয়তো বা দিতে পারবো না, অলরেডি অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে। ঠিক আছে, আর মেইন যেগুলো বিষয় সেগুলো অলরেডি আমাদের বলা শেষ। ঠিক আছে, কিছু কোশ্চেন এখানে একজন বলছে যে ভাই বায়োকেমিস্ট্রি রিটেন ভাইবা নিয়ে কিছু বলেন। বায়োকেমিস্ট্রি তো রিটেনের জন্য আগে যেরকম বলেছি সেরকমই, যে তোমরা ডিউর কোশ্চেন মানে ডিউ বলতে তোমাদের রেসপেক্টিভ মেডিকেল ভার্সিটির কোশ্চেন গুলো দেখবা। আর ওই কোশ্চেন গুলো, ঠিক আছে, তোমরা গাইড থেকে, যদি এখানে বায়োকেমিস্ট্রির বিষয়টা কি যে গাইডে কিছু কিছু এই জিনিস দেখা যায় গাইডে ভালো আছে, আর কিছু কিছু জিনিস তোমরা কোশ্চেন টার্গেট করবো। ঠিক আছে, যদি কোনো কিছু তোমরা গাইডে ভালো না পাও তাহলে এবিসি বইটা দেখতে পারো। আর ভাইবার জন্য আর রিটেন আসলে এবিসি বইটা হচ্ছে কি মানে বায়োকেমিস্ট্রি সবচেয়ে ইম্পর্টেন্ট বই। ঠিক আছে, মানে এখানে মোটামুটি সবকিছু আছে, এবং এবিসি বইটা মনে করে কেউ যদি ভালো মতো পড়ে তাকে কোনো কিছুতে আটকাতে পারবে না কোনো টিচার মোটামুটি। ঠিক আছে, যদি না মানে খুব এটিপিক্যাল কেস ছাড়া। আর হচ্ছে এটা হচ্ছে কি কি যে আরেকজন লিখছে যে এক্সপ্লেনেটরি ফিগারস কিভাবে কই থেকে পড়বো, এটার একটা পিডিএফ থাকার কথা। ঠিক আছে, এটা তোমরা যদি তোমাদের মেডিকেল কলেজের ভাইদের কাছ থেকে একটু ইয়া করতে পারো, যে মানে এটা এটা একটা কোনো কোনো একটা পিডিএফ আছে। ঠিক আছে, যে কোন কোন ফিগার গুলো আসবে, কারণ তুমি তো নিশ্চয়ই এখন ওই জান কোয়েরে বা হচ্ছে ল্যাংম্যান নিয়ে সবগুলো ফিগার ঢালাও দেখে যেতে পারবো না। ঠিক আছে, এবং সবগুলোতে কোশ্চেন করেও না। তো ওই পিডিএফটা যদি তোমরা দেখো, ওখানে হচ্ছে গিয়ে প্রতিটা ফিগার এবং এর নিচে হচ্ছে গিয়ে জাস্ট এক্সপ্লেনেশনটা, এবং এখানে বেসিক্যালি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে ওই ফিগারে কি কি পার্ট আছে, ওই পার্ট গুলো তুমি লেবেল করতে পারতেছো কিনা, ওই জিনিসটা মানে লেবেলিংটা প্রথমে ছবিটা ভালো মতো দেখবো, ওখানে লেবেলিংটা কি কি আছে, এবং নিচে প্রতিটা ছবিতে নিচে একটা শর্ট একটা ডিসক্রিপশন। ওটা আসলে মুখস্থ বলা লাগবে এই বিষয়টা এমন না, বাট এই জিনিসটা একটু দেখতে হবে আর কি। ঠিক আছে, যেন তুমি বলতে পারো যে এটা কি কিসের ছবি, এখানে কি কি দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে কি কি পার্ট আছে, এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো, এবং এখান থেকে আর কি স্যাররা কিছু কোশ্চেন করলেও করতে পারে, এটাই আর কি। তো এক্সপ্লেনেটরি ফিগার নিয়ে চিন্তা মানে বেশি ভাবার কিছু নাই। আচ্ছা, আমাদের অলরেডি কয় ঘন্টা, অলরেডি 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। ঠিক আছে, রাতও অলরেডি হয়ে গেছে। আমাদের লাইফটা একটু আহ, আসলে 1 ঘন্টা পুরোপুরি হয় নাই বেসিক্যালি, কারণ আমাদের লাইফটা শুরু করতে একটু দেরি হয়ে গিয়েছিল। ঠিক আছে, বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে, সেটার কারণে অনেক দুঃখিত। তো যাই হোক, যারা লাইফটা এখন অনেকজন দেখেছো, ঠিক আছে, এবং যারা এখনো আছো আর কি, যারা দেখতেছো লাইফটা, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি এখানে তো নিশ্চয়ই সবাই মানে যারা এই বছর পরীক্ষা দিবা বা পরবর্তী বছর পরীক্ষা দিবে তারা সবাই আছো। তো ঠিক আছে, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ঠিক আছে, তোমরা জানি যে প্রফ নামে যে একটা মহাপ্রলয়, একটা মানে অগ্নি পরীক্ষাও বলা যায়। ঠিক আছে, এটাকে মানে এটা আসলেই মেডিকেলের সবচেয়ে মানে টাফেস্ট এক্সাম আর কি। ঠিক আছে, তো এখন এই প্রফটা তোমরা ইনশাল্লাহ আমরাও অতিক্রম করছি। ঠিক আছে, আমাদেরও এক সময়, তো আমরা তো তোমাদের স্টেজটা পার করে আসছি, আমাদের এক সময় এরকম প্রথমে মনে ছিল যে প্রফ পরীক্ষায় কি হবে না হবে। ঠিক আছে, অনেক সিলেবাস, অনেক, তারপর অনেক দিন ধরে এক্সাম হচ্ছে। ঠিক আছে, এগুলো দেখতে দেখতে ইনশাল্লাহ পার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে একদম ফার্স্ট টু লাস্ট, মানে ফার্স্ট প্রফ যেহেতু অনেকদিন দীর্ঘ সময় ধরে পরীক্ষা হয়। ঠিক আছে, তোমাদের রিটেন পরীক্ষাই 6টা হয়, তারপর আবার ভাইভা এক্সাম তো আসি অনেকগুলো। তো তোমরা চেষ্টা করবে যেন ফার্স্ট টু লাস্ট জাস্ট কনসিস্টেন্ট থাকবে, ইনশাল্লাহ সব ঠিক থাকবে, আর তোমরা ভালো কিছুই করতে পারবে ইনশাল্লাহ। এটা আশা রাখলাম, এবং আমাদের জন্য তোমরা দোয়া করবে। ঠিক আছে, কারণ তোমরাও যেরকম যেমন পরীক্ষার্থী, আমরাও পরীক্ষার্থী, আমাদেরও সেকেন্ড প্রফ আছে, যদিও বা সেকেন্ড প্রফের সিলেবাস ফার্স্ট প্রফের মতো এত বড় না, বাট তাও অ্যাটলিস্ট আমাদের মানে সময় হিসেবে কিন্তু অনেক কিছুই পড়া আছে, মানে 1 বছরে কিন্তু অনেক কিছুই পড়া লাগছে। তো আমাদের জন্য তোমরা দোয়া করবে যেন আমরা প্রফে ভালো করতে পারি। ঠিক আছে, আমাদের যে এক্সপেক্টেড রেজাল্ট সেটা যেন আমরা করতে পারি ইনশাল্লাহ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই আহ সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর আর কোনো কিছু আসছে? আচ্ছা, একজন লিখছে 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক। আমি যাই, আচ্ছা আমি জানি না এই 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক শব্দটার
মানে আমি এই আজ পর্যন্ত বুঝতে পারি না, মানে এটার গুরুত্বটা কি, এরা কেউ একটু আমাকে জাস্ট মানে কোন এক সময় বলিও আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ঠিক আছে, আর নতুন কিছু নাই, আমি শেষ করে দিই, আর আমরা নতুন কিছু আমরা নিচ্ছি না। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।